প্রিয় শিক্ষার্থী সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আমি রিগান বড়ুয়া, সহকারী শিক্ষক, সারওয়াতুল ইব্রাহিম নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়। আজকে আমাদের অনলাইন ক্লাসের সাবজেক্টিভ বিষয় হচ্ছে সায়েন্স। আমরা সায়েন্সের অষ্টম শ্রেণী সায়েন্সের বিজ্ঞান বিষয়ের আজকে আমরা পৃথিবী মহাকর্ষ অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব। পৃথিবী ও মহাকর্ষ। আমরা জানি পৃথিবীতে প্রত্যেকটা বস্তু পরস্পরকে আকর্ষণ করে, যেমন এই চক, এই মার্কার, এই ডাস্টার পরস্পরকে আকর্ষণ করে, এই ব্ল্যাকবোর্ড, ডাস্টার পরস্পরকে আকর্ষণ করে, পৃথিবী আমাকে আকর্ষণ করে। পৃথিবী এমন কোনো বস্তু নাই যারা পরস্পরকে আকর্ষণ করে না, অর্থাৎ পৃথিবীর প্রত্যেকটা বস্তু পরস্পরকে আকর্ষণ করে। এই পৃথিবীর এই আকর্ষণকে বলা হয় মহাকর্ষ। অর্থাৎ পৃথিবীর যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণকে বলা হয় মহাকর্ষ। এই মহাকর্ষ নিয়ে একটা ঘটনা বিজ্ঞানী নিউটনের জীবনে ঘটে গেছে, যেটা আমরা জানি। যেটা বিজ্ঞানী নিউটন এক সময় একটা আপেল গাছে নিয়ে বসেছিল। হঠাৎ করে একটা আপেল তার মাথার উপর পড়ে গেছে। তখন তিনি রিয়েলাইজ করল, উপলব্ধি করল, এই আপেলটা তার মাথার উপর না পড়ে আকাশের উপর দিয়ে উড়ে যায় না কেন। অবশ্যই তার রিসার্চ করতে করতে সে তার যুগান্তকারী সূত্র, নিউটনের মহাকর্ষ সূত্র আবিষ্কার করলেন, যেটা আমাদের বিজ্ঞানে এক বিস্ময়কর অবদান রেখেছে। আমাদের বিজ্ঞান অগ্রযাত্রা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকের আমাদের টপিকসগুলো হচ্ছে, আলোচিত টপিক হচ্ছে মহাকর্ষ, নিউটনের মহাকর্ষীয় সূত্র, তিন অভিকর্ষ, চার বল ও ওজন। তাহলে আজকে আমাদের মহাকর্ষ, প্রথমে আমরা মহাকর্ষ ডেফিনিশন বলবো। পৃথিবীর যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণকে বলা হয় মহাকর্ষ। এই মহাকর্ষ পৃথিবী যেমন একটা ছক, ডাস্টারের মধ্যে আকর্ষণকে বলা হয় মহাকর্ষ। এই মার্কার, ডাস্টারের মধ্যে আকর্ষণকে বলা হয় মহাকর্ষ। বোর্ড আর মার্কারের মধ্যে আকর্ষণকে বলা হয় মহাকর্ষ। সূর্য চন্দ্রের মধ্যে আকর্ষণকে বলা হয় মহাকর্ষ। মানে পৃথিবী যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণকে বলা হয় মহাকর্ষ। তাহলে বই একটা হচ্ছে খাতা, এই দুইটার মধ্যে যে আকর্ষণ সেটাকে বলা হয় মহাকর্ষ। বই, কলম, বই এবং কলমের মধ্যে যে আকর্ষণ হয় সেটাও মহাকর্ষ। অর্থাৎ পৃথিবীর যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণকে বলা হয় মহাকর্ষ। কিন্তু মহাকর্ষের মধ্যে একটা ব্যতিক্রমধর্মী হচ্ছে, যদি এই দুইটা বস্তুর মধ্যে যদি একটা যদি পৃথিবী হয়, এই বস্তুটা যদি পৃথিবী হয়, তাহলে সেটা হবে অভিকর্ষ। অর্থাৎ যে পৃথিবীর যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণকে মহাকর্ষ বলা হয়, কিন্তু বস্তু দুইটার মধ্যে যদি একটা পৃথিবী হয়, বস্তু দুইটার মধ্যে একটা যদি পৃথিবী হয়, সেটা হচ্ছে অভিকর্ষ। অভিকর্ষ ধরতে গেলে অভিকর্ষ এক ধরনের মহাকর্ষ, কিন্তু অভিকর্ষ ব্যতিক্রমধর্মী হচ্ছে পৃথিবী এবং যে কোনো বস্তুর মধ্যে আকর্ষণকে বলা হয় অভিকর্ষ। তাই অভিকর্ষ এক ধরনের মহাকর্ষ বলা যায়, কিন্তু সকল মহাকর্ষকে কি অভিকর্ষ বলা যায় না। কারণ
মহাকর্ষ হতে হলে পৃথিবী থাকতে হবে এমন কোনো কথা নেই। মহাকর্ষ হলে যেমন বই কলমের সাথে চন্দ্রের সাথে সূর্য আকর্ষণ, এটা এক ধরনের অভিকর্ষ মহাকর্ষ। কিন্তু পৃথিবীর সাথে সূর্যের আকর্ষণ এটা হচ্ছে কি অভিকর্ষ। অর্থাৎ আমরা এটা থেকে জানি পৃথিবীর যে কোনো দুইটা বস্তুর মধ্যে যদি বস্তু দুইটা হয় সেটা হচ্ছে মহাকর্ষ, আর বস্তু দুইটার মধ্যে যদি একটা বস্তু যদি পৃথিবী হয় তাহলে সেটা অভিকর্ষ। আর তাহলে অভিকর্ষ এটা পৃথিবী এবং খাতার মধ্যে যে আকর্ষণ সেটা হচ্ছে কি সেটা অভিকর্ষ বলা যাবে, মহাকর্ষ বলা যাবে। কারণ এই বস্তু দুইটার মধ্যে এটাই অভিকর্ষ এক ধরনের আকর্ষণ বল, মহাকর্ষ এক ধরনের আকর্ষণ বল। তাই পৃথিবী এবং খাতার মধ্যে যে আকর্ষণ সেটা অভিকর্ষ, পৃথিবী এবং সূর্যের মধ্যে যে আকর্ষণ সেটা অভিকর্ষ, কিন্তু সূর্য এবং চন্দ্রের মধ্যে যে আকর্ষণ সেটা হচ্ছে মহাকর্ষ। কারণ এই দুইটাকে অভিকর্ষ বলা যাবে না, কারণ এই দুইটা বস্তুর মধ্যে কোনো পৃথিবী নেই, কিন্তু এই দুইটা বস্তুর মধ্যে একটা কি আছে পৃথিবী আছে। আবার এবং পৃথিবী সূর্যের মধ্যে এই দুইটা বস্তুর মধ্যে একটা পৃথিবী আছে। তাই এই দুইটাকে বলা যাবে অভিকর্ষ বলা যাবে এবং মহাকর্ষ বলা যাবে। কিন্তু এই দুইটাকে কি এই দুইটাকে পৃথিবী এবং সূর্যে অভিকর্ষ বলা যাবে, মহাকর্ষ বলা যাবে। কিন্তু বই কলমকে শুধু মহাকর্ষ বলা যাবে, আকর্ষণ বলকে শুধু মহাকর্ষ বলা যাবে, কিন্তু অভিকর্ষ বলা যাবে না। এর থেকে আমরা একটা প্রশ্ন করতে পারি, পৃথিবীর সকল অভিকর্ষই এক ধরনের মহাকর্ষ, কিন্তু সকল মহাকর্ষ কি নয় অভিকর্ষ নয়। তাহলে আজকে এই পড়া থেকে আমরা শিখলাম যে একটা প্রশ্ন করা যায়, সকল অভিকর্ষ এক ধরনের মহাকর্ষ, কিন্তু সকল মহাকর্ষ অভিকর্ষ নয়। অর্থাৎ আমরা আজকে এই পড়া থেকে আমরা মহাকর্ষ অভিকর্ষ পড়ার মধ্যে শিখলাম। আমরা জানি প্রথমে আমি বলছি মহাকর্ষ মানে হচ্ছে পৃথিবীর যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণকে বলা হয় মহাকর্ষ, আর অভিকর্ষ মানে হচ্ছে যে কোনো দুইটি বস্তুর মধ্যে যদি একটা পৃথিবী হয় তাহলে সেটাকে হচ্ছে কি অভিকর্ষ। তাহলে এখানে মহাকর্ষ আর অভিকর্ষের মধ্যে ডিফারেন্স হচ্ছে, অভিকর্ষের মধ্যে শুধু একটা বস্তু পৃথিবী থাকতে হবে, অবশ্যই থাকতে হবে, কিন্তু মহাকর্ষের মধ্যে পৃথিবী থাকতে হবে এমন কোনো কথা নেই। সেটা পৃথিবী ছাড়া অন্য যে কোনো বস্তু হতে পারে, সূর্য হতে পারে, চন্দ্রের মধ্যে আকর্ষণ হতে পারে, বই খাতার মধ্যে হতে পারে, চক ডাস্টার মধ্যে হতে পারে, অর্থাৎ পৃথিবীর যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণকে বলা হয় মহাকর্ষ। তাইলে আমরা আজকে প্রশ্নটা হলো সকল অভিকর্ষ এক ধরনের মহাকর্ষ। তাহলে পৃথিবী এবং যেমন আমার সাথে পৃথিবীর যে আকর্ষণ সেটা হচ্ছে এক ধরনের কি অভিকর্ষ, আর এটাও একটা আকর্ষণ। অর্থাৎ আমি একটা বস্তু, পৃথিবী একটা বস্তু, তাই এটাকে মহাকর্ষ বলা যাবে। কারণ যদি আমরা দুইটা, আমাকে বস্তু ধরা হয়, পৃথিবীকে বস্তু ধরা হয়, তাহলে এই দুইটা হচ্ছে কি যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণকে এই মহাকর্ষ বলা যায়। অর্থাৎ আমি এবং বই, যেমন ধরেন এখন আমি চকটাকে যদি ফেলে দিলাম, চকটা নিচে পড়ে যাচ্ছে, তাহলে এটা পৃথিবী তার কেন্দ্রের দিকে টানতেছে, অর্থাৎ এটা পৃথিবী টানতেছে, এটা হচ্ছে এক ধরনের অভিকর্ষ। যেমন এটা হচ্ছে একটা পৃথিবী, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, আর আমরা এখানে পৃষ্ঠে বাস করি। এখানে এটা একটা কি বই, পৃথিবী কেন্দ্রের সাথে এই বইয়ের একটা আকর্ষণ, এটা হচ্ছে কি অভিকর্ষ। তাইলে যে কোনো বস্তুকে পৃথিবী কেন্দ্রের দিকে টানে। অর্থাৎ এখানে আমি যদি একটা ছিদ্র করে দিতাম তাহলে এই বইটা সোজা কোথায় পৃথিবী কেন্দ্রে চলে যেত। কারণ প্রত্যেকটা বস্তুকে কি পৃথিবী কী করে আকর্ষণ করে, এই আকর্ষণের কারণে আমরা পৃথিবীর মহাকর্ষ অভিকর্ষ বলের কারণে আমরা পৃথিবীতে হাঁটতে পারি। যদি আমাদের আকর্ষণ বল না থাকতো তাহলে আমরা পৃথিবীতে কি হাঁটতে পারতাম না, কোনো বস্তু মানে চলাফেরা করা যেত না। কারণ এই পৃষ্ঠটা বইটাকে কী করে বিপরীতমুখী বল প্রয়োগ করে, এই বইটা
পৃথিবীর উপর এক প্রকার বল প্রয়োগ করে এবং এই পৃষ্ঠটা তার একটা বিপরীতমুখী বল প্রয়োগ করে এবং দুই বলটা সমান হয়ে গেলে এটা বইটা কি স্থির হয়ে যায়, অর্থাৎ বইটাকে পৃথিবীর কেন্দ্র বরাবর আকর্ষণ করে, তাই এটাকে একটা কি বলা যায়, অভিকর্ষ বলা যায়। তাহলে আমরা আজকের এই প্রশ্ন থেকে বললাম সকল অভিকর্ষ এক ধরনের মহাকর্ষ, তাহলে এই বই এবং পৃথিবী কেন্দ্র আকর্ষণকে বলা হয় অভিকর্ষ। তাহলে দুইটা বস্তু, এখানে পৃথিবী একটা বস্তু, বই একটা বস্তু, তাহলে এটাকে বলা হয় কি, অভিকর্ষ বলা যায়, মহাকর্ষ বলা যায়। কিন্তু আবার একটা বই খাতা এই দুইটার মধ্যে যে আকর্ষণ সেটাকে অভিকর্ষ বলা যাবে না, সেটা হচ্ছে কারণ এই দুইটা বস্তুর মধ্যে কোনো পৃথিবী নেই, তাই এটাকে কি বলা হয়, মহাকর্ষ বলা যায়। তাই আমরা আজকের প্রশ্ন হচ্ছে সকল অভিকর্ষ এক ধরনের মহাকর্ষ, কিন্তু সকল মহাকর্ষ অভিকর্ষ নয়। আমাদের পরবর্তী টপিক হচ্ছে নিউটনের মহাকর্ষীয় সূত্র। এই মহাকর্ষীয় সূত্রের ফলে আমরা বিজ্ঞানে অনেক বৈপ্লবিক সাধন হয়েছে, উন্নতি সাধন হয়েছে, আমরা অনেক কিছু আবিষ্কার করছে। এই নিউটনের মহাকর্ষীয় সূত্র আমাদের ফিজিক্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের বিষয়গুলো আমরা আজকে নিউটনের মহাকর্ষীয় সূত্র সম্পর্কে পড়ব। নিউটনের মহাকর্ষীয় সূত্রের মধ্যে প্রথম সূত্র হচ্ছে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা পরস্পরকে আকর্ষণ করে। মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা পরস্পরকে আকর্ষণ করে, অর্থাৎ বই খাতা কলম আকর্ষণ করে। পৃথিবীর মহাবিশ্ব মানে হচ্ছে আমাদের সূর্য চন্দ্র পৃথিবী সবগুলো মিলে হচ্ছে মহাবিশ্ব, অর্থাৎ মহাবিশ্বের প্রতিটা বস্তুকণা পরস্পরকে কী করে, আকর্ষণ করে। বইয়ের সাথে কলম, চকের সাথে রোলার, তারপর মানুষের সাথে পৃথিবী কেন্দ্র, তো খাতা, বইয়ের সাথে খাতা, তারপর বইয়ের সাথে সাইকেল, এরকম যত প্রাণী যত বস্তু আছে সব বস্তু পরস্পরকে আকর্ষণ করে। এটাকে বলা হয় নিউটনের প্রথম সূত্র, মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা পরস্পরকে আকর্ষণ করে। অর্থাৎ বস্তু পরস্পরকে আকর্ষণ করে, বস্তুটা কি ছোট হোক বড় হোক এটা কোনো ম্যাটার না, বস্তু যে কোনো আকৃতির হতে পারে, এটা কোনো ম্যাটার না, অর্থাৎ যে কোনো বস্তু পরস্পরকে আকর্ষণ করে। দ্বিতীয় সূত্র হচ্ছে এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের বরের গুণফলের সমানুপাতিক। অর্থাৎ আকর্ষণ বল মানে হচ্ছে কি, তারা যে বল আকর্ষণ করবে, যেমন এই মার্কার এবং স্কেল যেই বল আকর্ষণ করবে তাদের মধ্যবর্তী একটা বল আকর্ষণ করবে, তাদের এইটার বর এবং স্কেলের বর এই দুটোর দিক গুণফলের সমানুপাতিক। আকর্ষণ বলের মান বস্তুদের মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক, অর্থাৎ এই দুইটা বস্তুর মধ্যে যে দূরত্ব রাখবে, যত কাছে থাকবে তত বেশি বলে আকর্ষণ করবে, যত দূরে থাকবে তত কি কম বলে আকর্ষণ করবে। অর্থাৎ ব্যস্তানুপাতিক মানে হচ্ছে কি, একটা বাড়লে একটা কমে যাবে। যেমন এই দূরত্ব বাড়লে আকর্ষণ বল, যেমন আমরা এমনি বোঝা যাচ্ছে দূরত্ব বাড়লে আকর্ষণ বল কমে যাবে, দূরত্ব যত কমবে আকর্ষণ বল বেড়ে যাবে, এটা হচ্ছে কি ব্যস্তানুপাতিক। আর বল দ্বয় সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে, অর্থাৎ সংযোজক সরলরেখা বরাবর মানে বল হচ্ছে কি সোজা সমান পথে ক্রিয়া করবে, সরলরেখা বরাবর ক্রিয়া করবে। যেমন নিউটনের মহাকর্ষীয় সূত্র, যেমন পৃথিবীর দুইটা বস্তু, একটা ছোট দড়ি, একটা M1, একটা হচ্ছে M2 বস্তু। পৃথিবীর যে কোনো দুইটা বস্তুর মধ্যে পরস্পরকে কী করে, একটা আকর্ষণ করবে। আমরা M মানে হচ্ছে মাসের ইংলিশের প্রথম অক্ষর বরকে M দ্বারা প্রকাশ করা হয়, বর হচ্ছে M, প্রতীক M দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে M1 বস্তু, এটা হচ্ছে M2 বস্তু। এটা মধ্যবর্তী দূরত্ব ডি মানে হচ্ছে ডিস্টেন্স, মধ্যবর্তী দূরত্ব ডি। এবং আমরা নিউটনের প্রথম সূত্র অনুসারে যে কোনো বস্তু পরস্পরকে আকর্ষণ করে, অর্থাৎ এফ বলে আকর্ষণকে আমরা যদি বলি ফোর্স, এফ বলে আকর্ষণ করে। এবং নিউটনের প্রথম সূত্র হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা বস্তু, যে কোনো বস্তু পরস্পরকে পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণ যে বলের কারণে হয় সেটা হচ্ছে কি আকর্ষণ বল বলা হয়, এটাকে এফ দ্বারা প্রকাশ করা হয়, ফোর্স দ্বারা প্রকাশ করা হয়। এবং দ্বিতীয় সূত্র হচ্ছে এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের বরের গুণফলের সমানুপাতিক মানে হচ্ছে যে, যেমন ধরো আমরা জানি এই আকর্ষণ বলের মান
প্রপোর্শনেট, এটা হচ্ছে সমানুপাতিক প্রতীক, প্রপোর্শনেট m1 m2, অর্থাৎ বরের গুণফলের সমানুপাতিক m1 ইন্টু m2। অর্থাৎ নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে, মহাকর্ষীয় বলের দ্বিতীয় সূত্র হচ্ছে প্রত্যেকটা বস্তু পরস্পরকে যে বল আকর্ষণ করে সেই আকর্ষণ বলের মান তাদের বরের গুণফলের সমানুপাতিক। অর্থাৎ বর, প্রথম বস্তুর বর হচ্ছে m, দ্বিতীয় বস্তুর বর হচ্ছে m, প্রথম বস্তুর বর হচ্ছে m1, দ্বিতীয় বস্তুর বর হচ্ছে m2। তাহলে এদের মধ্যে আকর্ষণ বল হচ্ছে কি m1 ইন্টু m2। অর্থাৎ যদি বস্তুটা যদি বড় হয়ে যায়, এটা থেকে একটু বড় হয়ে যায়, অর্থাৎ আকর্ষণ বল বেড়ে যাবে, আর বস্তু যদি ছোট হয়ে যায় আকর্ষণ বল কমে যাবে। তার মানে হচ্ছে দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ, যদি এখন দুইটা বস্তু একটা নির্দিষ্ট একটি দূরত্বে রাখলাম, বস্তু যদি বড় হয়ে যায় তাহলে এরা কী হয়ে যাবে, আকর্ষণ বল কী হয়ে যাবে, বেড়ে যাবে, আর যদি ছোট হয়ে যায় আকর্ষণ বল কি কমে যাবে। আমরা যেমন বাস্তব ক্ষেত্রে আমরা সমানুপাতিক মানে বোঝাচ্ছে, যেমন আমরা যদি পরীক্ষা পাস করি, পরীক্ষা পাসের সাথে নাম্বারের সাথে সুখের সাথে একটা যদি সম্পর্ক আমরা দাঁড় করাই, যেমন কে পরীক্ষার নাম্বার ভালো পাইছে তার সুখ বেড়ে যাচ্ছে, আর নাম্বার কম পাইছে সুখ কমে যাচ্ছে। তার মানে হচ্ছে কি একটা বেড়ে গেলে ওইটাও বেড়ে যাবে, একটা কমে গেলে ওইটাও কমে যাবে। তার মানে যদি তাদের আকর্ষণ বল যদি তাদের বর যদি বেড়ে যায়, তাদের মধ্যকার আকর্ষণ বলও বেড়ে যাবে, আর যদি বর কমে যায় আকর্ষণ বলও কমে যাবে, মানে সমানুপাতিক। যেমন ধরো আমরা একটা লিখতে পারি, এটা F সমান, যদি বলের একক আমরা জানি নিউটন, আর বরের একক হচ্ছে সাধারণত আমরা SI একক বলি কেজি। আমরা F সমান যদি লিখি বলের একক নিউটন, 10 নিউটন, তাহলে m1 এর মান হচ্ছে m1 হচ্ছে 2, m1 হচ্ছে 2, m2 ধরি 5 কেজি। তাহলে আমরা যদি লিখতে পারি এই পাশে যদি আমরা লিখি 10 is proportional to 2 into 5। এখন যদি আমরা যদি বল বেড়ে যাই, এদের বস্তু দুইটা যদি বল বেড়ে যায়, যদি is proportional to, এটা যদি 2 কেজিটা যদি 5 কেজি হয়ে যায়, 5 কেজিটা 10 কেজি হয়ে যায়, তাহলে কত 5 into 10 কত 50, তাহলে তাদের আকর্ষণ বল হয়ে যাবে কত 50। তার মানে হচ্ছে কি ওজন, অর্থাৎ বল বেড়ে যাওয়া, বল বেড়ে যাবে, বেড়ে গেলে তাদের মধ্যকার আকর্ষণ বল বেড়ে যাবে। অর্থাৎ দুইটা বড় বস্তু হলে একটা নির্দিষ্ট দূরত্বের মধ্যে রাখলে দুইটা বড় বস্তুর মধ্যে আকর্ষণ বল বেশি, আর দুইটা ছোট বস্তুর মধ্যে আকর্ষণ বল তুলনামূলক কম হবে। এই দুইটা দুইটা বড় বস্তুর মধ্যকার আকর্ষণ বল যত হবে, আর একই দূরত্বে যদি দুইটা ছোট বস্তু রাখে আকর্ষণ বল একটু কম হবে, কারণ আমরা জানি F is proportionate to m1 m2। অর্থাৎ তাদের আমার নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে জানি দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বল এদের মধ্যবর্তী বরের গুণফলের সমানুপাতিক। অর্থাৎ বর যত বাড়বে তাদের আকর্ষণ বল বেড়ে যাবে, বর কমলে আকর্ষণ বল কমে যাবে। যেমন পরীক্ষায় যদি তোমরা যদি নাম্বার বেশি পাও তোমাদের সুখ বেড়ে যাবে, আর তোমরা যদি নাম্বার কম পাও সুখ কমে যাবে। তারপর এখন আসবো আমরা নিউটনের তৃতীয় সূত্র, মহাকর্ষীয় তৃতীয় সূত্র। এদের বরের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক। আমরা তৃতীয় সূত্রতে আমরা প্রথমে জানলাম এই মহাকর্ষীয় সূত্র থেকে একটা সূত্রকে 3 ভাগে 4 ভাগে আমি বিভক্ত করছি। প্রথম হচ্ছে কি পৃথিবী, প্রথম অংশ হচ্ছে পৃথিবী প্রত্যেকটা বস্তু পরস্পরকে আকর্ষণ করে, আর দ্বিতীয় অংশ হচ্ছে এই আকর্ষণ বলের মান তাদের বরের গুণফলের সমানুপাতিক, এবং তৃতীয় নাম্বার হচ্ছে এবং মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক। যেমন ধরি m1 m2 বস্তু, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কি d। অর্থাৎ ব্যস্তানুপাতিক মানে হচ্ছে কি, যেমন আমরা এটা একটা বাড়লে একটা কমবে, আমরা যেমন এটা একটা তুলনা করতে পারি। যেমন ধরি আমরা যে দুঃখ সুখের সাথে পরীক্ষার নাম্বার, দুঃখের সাথে পরীক্ষার নাম্বার যদি বাড়ে দুঃখটা কমবে, আর পরীক্ষার নাম্বার কমলে দুঃখটা কী হবে, বেড়ে যাবে। মানে একটা বাড়লে একটা কমবে, আর একটা কমলে একটা বাড়বে। অর্থাৎ পরীক্ষার নাম্বার যদি বেড়ে যায় তাহলে দুঃখটা কমে যাবে, আর পরীক্ষার নাম্বার যদি কমে যায় দুঃখটা কি বেড়ে যাবে। তার মানে ব্যস্তানুপাতিক। অর্থাৎ আমরা নিউটনের সূত্র থেকে জানি যে
প্রত্যেকটা বস্তু যে বলে আকর্ষণ করে তাদের মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা জানি F ইজ প্রপোর্শনাল টু 1 বাই ডিস্টেন্স মানে হচ্ছে D বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ এর থেকে আমরা যদি বলতে পারি, যেমন ধরেন একটা বস্তু আমরা যেমন একটা কেককে প্রথম এটা অংশ এটাকে 2 ভাগে ভাগ করলাম আর এটাকে 3 ভাগে ভাগ করলাম। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1/2, এটা 1/3। অর্থাৎ ভাগ অংশ যত বেড়ে যাবে তাদের পরিমাণ আস্তে আস্তে কমে যাবে। এটা এক অংশ, এটা পরিমাণ সবচেয়ে বেশি। এটা 2 অংশ, দুই টুকরা করছি, এটা পরিমাণটা ছোটো, এক টুকরার পরিমাণ ছোটো হয়ে যাচ্ছে। আর এটা 3 ভাগে ভাগ করছি, অর্থাৎ পরিমাণটা এক অংশের পরিমাণ কী হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। মানে তার মানে আমরা বোঝাচ্ছি ব্যস্তানুপাতিক মানে হচ্ছে একটা বাড়ালে একটা কমে যাবে। অর্থাৎ এই দুটো বস্তুর মধ্যে আমি আগেই বলছি, মানে দুটো বস্তুর মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। মানে আমাদের পরীক্ষার নাম্বারের সাথে দুঃখের সাথে তুলনা। পরীক্ষার নাম্বার বেড়ে যাবে, দুঃখটা কি কমে যাবে। পরীক্ষার নাম্বার কমলে দুঃখটা কি বেড়ে যাবে। তার মানে হচ্ছে কি এদের দুইটা বস্তুর মধ্যকার দূরত্ব কমে যাবে, আকর্ষণ, দুইটা বস্তুর মধ্যকার দূরত্ব কমে যাবে, আকর্ষণ বেড়ে যাবে। আর দুইটা বস্তুর মধ্যকার দূরত্ব বেড়ে যাবে, আকর্ষণ কমে যাবে। তার মানে এটা এভাবে আমরা বলতে পারি, এই চক ডাস্টারের মধ্যে যত দূরত্ব কাছাকাছি হবে আকর্ষণ বল বেড়ে যাবে, যত দূরে হবে আকর্ষণ বল কমে যাবে। অর্থাৎ নিউটনের মহাকর্ষের সূত্র থেকে আমরা বলতে পারি প্রত্যেকটা বস্তু পরস্পরকে যে বলে আকর্ষণ করে তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাইলে আমরা যদি ধরি এখানে দুইটা বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বল ধরি, দুইটা বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বলি 10 নিউটন। এখন যদি আমরা দূরত্ব ধরি 3 মিটার। এখন যদি আমরা দূরত্ব এখন বাড়াই দিই, তাহলে দূরত্ব যদি বেড়ে যায়, F ডি এর জায়গায় যদি 1/3 মিটার হয়, তাহলে 3 স্কোয়ার, তাহলে F ইজ প্রপোর্শনাল টু 1/9। যদি 3 গুণ বাড়ায় দেওয়া হয় 3D, 9D স্কোয়ার। যদি এখন আমরা 3 গুণ বাড়াই দিই, যদি তার মধ্যবর্তী দূরত্ব যদি আগে থেকে 3 গুণ বাড়াই দিই, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, আকর্ষণ বলটা কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, 9 ভাগের 1 অংশ হয়ে যাচ্ছে আকর্ষণ বল। অর্থাৎ দূরত্ব যদি বেড়ে যায় আকর্ষণ বল কমে যাবে, আর দূরত্ব কমে গেলে আকর্ষণ বল বেড়ে যাবে। মানে পরীক্ষার আমরা বলতে পারি পরীক্ষার নাম্বারের সাথে দুঃখ, পরীক্ষার নাম্বার বেড়ে যাবে, দুঃখ কমে যাবে, পরীক্ষার নাম্বার কমে যাবে, দুঃখ বেড়ে যাবে। তাহলে আজকে আমরা নিউটনের মহাকর্ষের সূত্রের আমরা একটা সূত্রকে আমরা যেটা সূত্র দিয়েছি সেই সূত্রকে আমি অংশ পোর্শন ছোটো ছোটো অংশ করে আমি তোমাদেরকে বুঝে দিচ্ছি, যাতে তোমাদের এটা কি বোধগম্য হয়। তারপর হচ্ছে বল মধ্যবর্তী, তারপর হচ্ছে বল দ্বয় সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। এই বল দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বল সব সময় সোজা হবে। লাস্ট সূত্র হচ্ছে এই দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বল হচ্ছে সোজা পথে হবে, এইরকম হবে না, বক্র হবে না, আকর্ষণ বল সব সোজা পথে যাবে। তোমরা তো নিশ্চয় চুম্বক দেখছো, একটা চুম্বকের সাথে আরেকটা চুম্বক যদি লোহা জাতীয় পদার্থ আকর্ষণ করে, দেখবে সোজা কী করে আকর্ষণ করে। আকর্ষণ মানে এইভাবে সোজা আকর্ষণ করবে, একটার সাথে একটা সোজা আকর্ষণ করবে। অর্থাৎ তাদের মধ্যকার আকর্ষণ বল সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। তাদের দুইটা বস্তুর মধ্যে একটা যদি একটা খাতা, একটা বই আকর্ষণ বল এই সোজা, এই দুটো সংযোজক সরলরেখা হচ্ছে এটা, এই রেখা বরাবর তাদের ফোর্সটা কাজ করবে। এইভাবে করবে না, এটা এই বরাবর করবে না, সংযোজক সরলরেখা বরাবর কাজ করবে। তাহলে আজকে আমরা এখান থেকে শিখলাম নিউটনের মহাকর্ষের সূত্র, পৃথিবীর প্রত্যেকটা বস্তু পরস্পরকে আকর্ষণ করে। তারপর হচ্ছে এই আকর্ষণ বলের মান বস্তু বরের গুণফলের সমানুপাতিক। অর্থাৎ তাদের বর যত বেড়ে যাবে তাদের আকর্ষণ বলের পরিমাণ বেড়ে যাবে। সমানুপাতিক মানে বল বেড়ে গেলে আকর্ষণ বল বেড়ে যাবে, বল কমে গেলে আকর্ষণ বল কমে যাবে। আর তৃতীয় হচ্ছে এই বলদ্বয় এবং আকর্ষণ বলের মান তাদের মধ্যবর্তী দূরত্বে ব্যস্তানুপাতিক মানে হচ্ছে কি তাদের দূরত্ব বেড়ে গেলে আকর্ষণ বল কমে যাবে, আর দূরত্ব কমে গেলে আকর্ষণ বল বেড়ে যাবে। মানে একটা বাড়লে একটা কমবে, একটা কমলে একটা বাড়বে, এটা হচ্ছে ব্যস্তানুপাতিক।
তারপর হচ্ছে এই লাস্ট হচ্ছে এই বল সংযোগের সরাখা বরাবর কাজ করে, অর্থাৎ এই বলটা সোজা পথে কাজ করবে, এটা কখনো বাঁকা পথে করবে না। যদি আমরা পৃথিবীকে যদি একটা ছিদ্র করে দিই, পৃথিবীর মধ্যে সোজা যদি একটা ছিদ্র করি, আমরা কী করে এই নিচে পৃথিবী কেন্দ্র বরাবর পড়ে যাব, সোজাসুজি পড়ে যাব। তোমরা অনেকে নিচে কুয়া দেখছো, কূপ দেখছো, কূপের মধ্যে আমরা সোজাসুজি পড়ে যাই। আমরা মানে হচ্ছে কি প্রত্যেকটা আকর্ষণ বাঁকানো পথে না, সোজা পথে কী করে আকর্ষণ করে। তাইলে নিউটন মহাকর্ষ সূত্র শিখলাম, আজকে আমরা শিখলাম মহাকর্ষ শিখলাম, অভিকর্ষ শিখলাম, নিউটনের মহাকর্ষ সূত্র শিখলাম। এখন শিখবো আমরা কি বর এবং ওজন। আমরা জানি, এরপর শিখবো বর ওজন। তোমরা সবাই তো জানো, আমরা জানি আমাদের প্রত্যেকটা পদার্থের একটা কি আছে, বর আছে। যেমন এই ডাস্টার একটা বর আছে, এটা এই কলমে একটা বর আছে। এই ডাস্টার কিছু পরিমাণ পদার্থ দিয়ে গঠিত, এটাও একটা কি পদার্থ দিয়ে গঠিত। প্রত্যেকটা বস্তু নির্দিষ্ট কিছু অ্যামাউন্ট পদার্থ দিয়ে গঠিত, এটাকে বলা হয় কি বর। অর্থাৎ আমরা বরের সংজ্ঞা অনুসারে জানি বর কি, বর ও ওজন। তাহলে আমরা বলি বর কি, বর হচ্ছে কোনো বস্তুর মোট পদার্থের পরিমাণ, কোনো বস্তুতে মোট পদার্থের পরিমাণকে কি বলা হয় বর। মানে একটা বস্তুর মধ্যে যে পদার্থ, এখানে যে পদার্থগুলো আছে এই পদার্থ মোট পরিমাণকে আমরা বলি বর। আর যেমন এটা মার্কার, এটা মোট পদার্থের যে পরিমাণ সেটা হচ্ছে কি বর। তাহলে প্রত্যেকটা বস্তুর মধ্যে একটা নির্দিষ্ট একটা কি বর আছে। বর আমি যদি এটাকে যদি চাঁদেও নিয়ে যাই, বরে কোনো চেঞ্জ হবে না, বর কখনো কী হয় না, পরিবর্তন হয় না। অর্থাৎ পৃথিবী তো এই মহাবিশ্বে এই ডাস্টারকে যেখানে নিয়ে যাও হোক না কেন, এটা বরটা নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়। কিন্তু এখন আমাদের মেন হচ্ছে এখন আমরা ওজন কি, ওজন কি ওজন হচ্ছে পৃথিবী কোনো বস্তু, যেমন এটা একটা পড়ে যাচ্ছে, এই ডাস্টারকে যদি আমি ফেলে দিই এটা নিচের দিকে পড়ে যাবে। এটা পড়ে যাওয়ার কারণ হচ্ছে এটাকে পৃথিবী তার কেন্দ্র বরাবর আকর্ষণ করে। অর্থাৎ পৃথিবীকে কোনো বস্তুকে পৃথিবী যে বলে আকর্ষণ করে সেটাকে বলা হয় ওজন, সেটা হচ্ছে ওই বস্তুর ওজন। আমরা এখন আমাদের সবাইকে কেন্দ্রের দিকে আকর্ষণ করতে, এই মাটি যদি না থাকতো, ভূপৃষ্ঠ না থাকলে, আমরা যদি এখানে একটা যদি ছিদ্র করি, গর্ত করি, তাহলে আমরা সবাই মাটির নিয়ে পৃথিবীর কেন্দ্র বরাবর চলে যাব। কারণ আমাদের সবাইকে পৃথিবীর কেন্দ্রে কী করে আকর্ষণ করে। তোমরা কূপ দেখছো তো, কূপের মধ্যে যদি কোনো লাঠি টাঠি কোনো ডিল ফেলে দাও, দেখবে যে কূপ নিচের দিকে পড়ে যাচ্ছে। তার মানে যে সব বস্তুকে পৃথিবী কেন্দ্রের দিকে আকর্ষণ করে। আমরা যদি এদিকে মাটিতে এখানে একটা গর্ত করতে পারতাম, তাহলে আমরা নিচের দিকেই পড়ে যেতাম, গর্তের নিচের দিকে পড়ে যেতাম, কারণ আমাদের সবাইকে কেন্দ্রে আকর্ষণ করে। এই আকর্ষণ বলটাকে বলা হয় কি ওজন। যেমন ওজনকে ডব্লিউ দ্বারা প্রকাশ করা হয়, ওজনের প্রতীক। আমরা ইংলিশে ওজন বলা ওয়েট হচ্ছে ওজন, ওজনকে ডব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। আর ডব্লিউর একটা সূত্র আছে, ডব্লিউ সমান একটা mg। মানে হচ্ছে এখানে বর। পৃথিবীর প্রত্যেকটা বস্তুর মধ্যে একটা বর আছে, এই বরটাকে বলা হয় মাস মানে হচ্ছে বর। মাস অবশ্যই কোনো বস্তু ওজন বের করার জন্য আমাদের অবশ্যই মাস লাগবে, অর্থাৎ মাসকে জি দ্বারা গুণ করলে সেটা তার বস্তুর ওজন পাওয়া যায়। কিন্তু পৃথিবীর কেন্দ্র বরাবর প্রত্যেক একটা বস্তু যদি এই পৃথিবীর পৃষ্ঠে যদি একটা বস্তু রাখি, আর এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, তাহলে এই বস্তুটাকে পৃথিবীর কেন্দ্রে আকর্ষণ করে। এই বস্তুর যদি বর যদি এম ধরি, ঠিক আছে, আর এখানে জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। অর্থাৎ অভিকর্ষ ত্বরণ মানে হচ্ছে কি একটা বস্তু পৃথিবীর দিকে পড়ে যাচ্ছে, এটা ব্যাগ বৃদ্ধি পাচ্ছে, প্রতিনিয়ত ব্যাগটা বেড়ে যাচ্ছে, একটা ফোর্স। ত্বরণ মানে আমরা জানি কোনো বস্তু যদি ব্যাগটা বেড়ে যায়, প্রতি সেকেন্ডে বেড়ে যায়, সেটা হচ্ছে একটা কি ত্বরণ সৃষ্টি হয়। ব্যাগ যদি সমান থাকে কখনো কী হবে, ত্বরণ হবে না, তখন শূন্য হয়ে যাবে। যেমন একটি গাড়ি প্রথম 5 সেকেন্ডে যাচ্ছে 10 মিটার, দ্বিতীয় 5 সেকেন্ডে যাচ্ছে 10 মিটার, তৃতীয় 5 সেকেন্ডে যাচ্ছে 10 মিটার। তাইলে গাড়িটার মধ্যে কোনো কি ব্যাগের নির্দিষ্ট দূরত্ব যাচ্ছে, এবং প্রথম 5 সেকেন্ড পর যত ভ্যালোসিটি ব্যাগ যত, দ্বিতীয় 5 সেকেন্ড পরে ব্যাগ তত, তৃতীয় 5 সেকেন্ড পরে ব্যাগ তত, তো ব্যাগটা বেড়ে যাচ্ছে না। তাহলে এটা হচ্ছে কি
এটা এটা হচ্ছে ত্বরণ হচ্ছে 0। আর যদি বেগ বেড়ে যায়, একটা বস্তুকে যদি আমি নিচের দিকে ফেলে দিই, তাহলে বস্তুর বেগটা কী হচ্ছে প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে বেড়ে যাচ্ছে। এই বেগ বেড়ে যাওয়াকে, বেগ বৃদ্ধির হারকে আমরা বলা হয় ত্বরণ। এটাকে জি দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে জি, এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। বেগ বৃদ্ধির হারকে বলা হয় অভিকর্ষ ত্বরণ। অর্থাৎ ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তু বেগ বৃদ্ধির হারকে বলা হয় কি অভিকর্ষ ত্বরণ। তার মানে তাহলে আমাদের কোনো বস্তু ওজন বের করার জন্য অবশ্যই বল এবং অভিকর্ষ ত্বরণের মান জানতে হবে। এটা একটা নির্দিষ্ট মান আছে, এই জি এর মান হচ্ছে 9.81। কিন্তু পৃথিবীর পৃষ্ঠ অনুসারে স্থানভেদে জি এর মান বিভিন্ন রকম, কারণ তারতম্য ঘটে। অর্থাৎ আমাদের পৃথিবী যদি দুইটা অঞ্চল কল্পনা করি, একটা বিষুবীয় অঞ্চল, একটা হচ্ছে কি মেরু অঞ্চল। এখানে এই পৃথিবীর কেন্দ্র থেকে এখানে দূরত্ব, মেরু অঞ্চলের দূরত্ব হচ্ছে কি আর এর মান। এখানে এটা যদি মেরু অঞ্চল কল্পনা করি, মেরু অঞ্চল কল্পনা করলে এখানে আর এর মান হচ্ছে কম, এখানে আর এর মান হচ্ছে কম। আর এখানে যদি বিষুবীয় অঞ্চল চিন্তা করি, বিষুবীয় অঞ্চল, এখানে মেরু অঞ্চলে জি এর মান হচ্ছে কি জি সমান 9.823 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর বিষুবীয় অঞ্চলে জি এর মান হচ্ছে জি সমান 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা কোনো বস্তু যদি ওজন বের করতে চাই, আমরা জানি কোনো বস্তু যদি ওজন বের করতে চাই, ডব্লিউ সমান একটা বস্তু সেম একটা বস্তু, এই ডাস্টার বদ ধরি 10 গ্রাম, এই ডাস্টার বদ ধরি হয়তো বা 10 গ্রাম, এটা আমি এমনি আন্দাজে বললাম, এটা 10-20 গ্রাম যা হয় ধরি, এটার বর হচ্ছে এম সমান ধরি 20 গ্রাম। তাহলে এটাকে যদি আমি মেরু অঞ্চলে নিয়ে যাই, তাহলে এটার ওয়েট ওজন হচ্ছে 20 × 9.823। আর এটাকে যদি আমি বিষুবীয় অঞ্চলে নিয়ে যাই, তখন ওজন হচ্ছে 20 × 9.78। তার মানে হচ্ছে কি কোনো বস্তু সেম একটা বস্তুকে যদি মেরু অঞ্চলে নিয়ে যায়, যে ওজন বেশি, এবং বিষুবীয় অঞ্চলে নিয়ে গিয়ে ওজন কম। তাইলে আমরা এর থেকে বলতে পারি ওজন স্থানভেদে ওজন পরিবর্তন হলেও বল কখনো পরিবর্তন হয় না। তাই প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্ত। আজকে আমি তোমাদের কয়েকটা বাড়ির কাজ দিয়ে যাই, সৃজনশীল কাজ দিয়ে যাই। এক, মহাকর্ষ কি? 2, মহাকর্ষ ও সকল মহাকর্ষ এক ধরনের অভিকর্ষ হলেও সকল অভিকর্ষ এক ধরনের মহাকর্ষ হলেও সকল মহাকর্ষ অভিকর্ষ নয়। 3, 10 গ্রাম বরের কোনো বস্তুর ওজন বের করো। বস্তুটিকে চাঁদে নিয়ে গেলে ওজন কত হবে? প্রিয় শিক্ষার্থী, সবাইকে ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো।